সো গুড ইভিনিং ফোকস, বেরিয়ে পড়লাম আমাদের একটা নতুন জার্নিতে। এবারে বিষয়টা হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, মানে একটু বেশি তাড়াহুড়োর মধ্যে আছি। আর 8টা সাড়ে 8টার নাগাদ ট্রেন আছে হাওড়া থেকে, তো এখন বাজে 6:40। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের এখন বেরিয়ে যেতে হবে। তো এবার আমাদের জার্নি কোথায় হচ্ছে সেটা ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে। তো চলো যেতে যেতে কথা হবে, আগে এখান থেকে বেরোই, নাহলে ট্রেন মিস হয়ে গেলে সব জার্নি শেষ। চলো বাই। সো অনেক তাড়াহুড়ো করে এসেছিলাম, কেননা আমাদের দেরি হয়ে গেছিলো। 8:25-এর ট্রেন, তো আমরা এখানে এসে পৌঁছেছি 8:10-এর দিকে, 8:02-এর দিকে। সেখান থেকে এসে আমরা ট্রেন অলরেডি দিয়ে দিয়েছিল। এবার সেখান থেকে উঠে তারপর ট্রেনে উঠলাম, ট্রেন এবার ছাড়লো। আর এবার যাচ্ছি যেখানে সেটা তো ক্যাপশনে দেওয়াই আছে, পঞ্চম কেদারের সব থেকে কঠিন কেদার যেটা রুদ্রনাথ ধাম। তো আমাদের 4টে কেদার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট অকেশনে আমরা মধ্যমহাশয় কমপ্লিট করে নিয়েছিলাম, বাকি 4টে বদ্রী আর 5টা প্রয়াগ কমপ্লিট করেছিলাম। আর এবারে শুধু রুদ্রনাথ ধাম কমপ্লিট করে পঞ্চম কেদার যাত্রা আমাদের শেষ করব। আর ট্রেন ছাড়ছে, আপাতত যাচ্ছে। চলো যেতে যেতে কথা হবে, বাই। তো ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলছে, মানে হাওড়া থেকেই ছেড়েছে, বেশি দূর যায়নি। আর এই ভিউ, গুড বাই কলকাতা, আবার দেখা হবে 4 তারিখে। ব্যাস ট্রেন ছেড়ে দিয়েছে, স্পিড নিয়ে নিয়েছে, আর আমরা দুজন বাঙ্কারে উঠে বসে পড়েছি। সো আমরা দুজন বাঙ্কারে উঠে গেছি, আর কোনো চাপ নেই। ম্যাডাম বাড়ি থেকে সুন্দর নুডলস বানিয়ে এনেছে, তো নুডলস খাচ্ছে, আমিও খাবো। আর মোটামুটি ট্রেনও পিক আপ নিয়ে নিয়েছে। এবার বাকি জার্নিতে যেতে যেতে কথা হবে। সব থেকে সেফ প্লেস হচ্ছে আমাদের বাঙ্কার। উঠে পড়লাম, নো ঝামেলা, নো ঝঞ্ঝাট, একদম ওপরে উঠে দুজন মিলে আরামসে বসে শুয়ে গল্প করতে করতে চললাম। চলো, ট্রেন কিন্তু ফাঁকা আছে এখন, মানে এখান থেকে অনেকে ওঠেনি, পরের স্টেশনগুলো থেকে অনেক উঠে, অনেক ফাঁকা। গুড মর্নিং না গুড আফটারনুন হতে চললো। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যাসনগর, কাশির আগে স্টেশন, হল্ট, ঠিক স্টেশন না, হল্ট একটা, ব্যাসনগর। তো সারা রাত যা ঘুমিয়েছি সকাল অবধি, এখন বাজে হচ্ছে 10:40। 10:42-এ কাশি ঢোকার টাইম। এবার কাশির দিকে আছে, পরে কাশি স্টেশন। সো ব্যাসনগর হল্ট ক্রস করে ক্রমশ এগিয়ে চলছিল কাশির দিকে। মোটামুটি 10টা অবধি ঘুমিয়েছি। সারা সপ্তাহের যা ঘুম বাকি ছিল সেগুলো আমার ট্রেনে মেক আপ করে দিলাম। চোখ মুখ খুলে ঢোল। এরকম স্টেশনে অনেক গ্রামে এরকম থাকে, ছোটো ছোটো হয়তো সব ট্রেন দাঁড়ায় না, কারণটা বলছি। ফুটব্রিজ স্টেশনটা তৈরি, স্টেশনটা এরকমই জাস্ট এই ঢোকার টাইম হচ্ছে 10:42। আমার মনে হচ্ছে 10:42-এই ঢোকাবে। এখানে কিন্তু 10:10 না 10:15 দিকে এখানে পৌঁছে গেছিলাম। এবারে ট্রেনটা খুব পরিষ্কার, খুব ফাঁকা। হ্যাঁ, প্রথমবার দুন দেখলাম এত ফাঁকা। আর ওয়েদারটা এত সুন্দর যে গরম লাগছে না। আগেরবারে মে মাসে যে অবস্থা হয়েছিল, রোস্টেড
চিকেন হয়ে গেছিলাম আর কি। তো এবারে সেই কষ্টটা হচ্ছে না, মেঘলা ওয়েদার। সো কাশি ঢুকে গেছি, হর হর গঙ্গে। সো এখন ঘড়িতে 4:47, আমরা এসে পৌঁছে গেছি অযোধ্যা ধাম। হাওড়া থেকে 881 কিলোমিটার দূর অযোধ্যা ধাম জংশন। এই হলো অযোধ্যা ধাম জংশন, ল্যান্ড অফ শ্রীরাম। ট্রেন মোটামুটি ঠিকই চলছে, আধ ঘন্টার মতো ডিলে আছে, বাট আশা করি সেটা মেকআপ হয়ে যাবে। সো অযোধ্যা ধাম জংশনকে বিদায় জানিয়ে বা ক্রমশ সামনের দিকে রওনা দিলাম। আর ম্যাডাম বসে আছেন মোবাইল নিয়ে, গান শুনছে।
সব ঠিক আছে তো? চলো অযোধ্যা ধামের গেট ক্রস করলাম। এখন রাত্রি 12টা, আমরা শাহজাহানপুর ক্রস করে এসেছি, সামনে তিহার স্টেশন আসবে। অ্যান্ড দ্য ভিউ কিছুই দেখা যাচ্ছে না, বাট অসাধারণ লাগছে। দূরে আলো দেখা যাচ্ছে আর চারিদিকে অন্ধকার। এই রাতের ভিউটা জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। মোটামুটি অনেক ঘুমটুম হয়েছে, এখন আর ঘুম পাচ্ছে না। 5টা 20 হরিদ্বার ঢোকার টাইম। এখন দেখা যাক, যদি না ঘুমাই তো এভাবে কাটিয়ে দেবো। রাতের ভিউটা যা লাগছে অন্ধকারে। চলো যেতে যেতে কথা হবে। এখন বুঝতে পারছি না এটা সামহাও কোনো একটা ফ্লাইওভার না মাঠের উপর দিয়ে আছে। ফ্লাইওভার তো অবশ্যই, আর নিচে মনে হচ্ছে কোনো নদীর চড়া কি নাকি মাঠ ছিল পরে বার। গুড মর্নিং। এখন বিষয়টা হচ্ছে ট্রেন 1.5 ঘন্টা লেট করেছে। 5টা 20 পৌঁছানোর কথা, 6টা 43 পৌঁছেছে। বুঝতে পারছি না, যাবো তো গোপেশ্বর। এখন বাস গাড়ি কি পাই দেখি। আপাতত হরিদ্বার স্টেশন, আর আমরা দুজন এখন ভেবে বেড়াচ্ছি কী করবো। সো আমরা এখন দেবপ্রয়াগের একটু আগে দাঁড়িয়েছি। এখানে বাস হল্ট করেছে। অ্যাকচুয়ালি প্রত্যেকবার বাইকে রাইড করি, এবারে বাসে করলাম এই কারণে, কেননা এবারে জার্নিটা একটা জায়গাতে হবে, বেশি ব্রেক জার্নি হবে না, শুধু রুদ্রনাথ করেই ব্যাক করে আসবো। তাই জন্য বাইক নিলাম না। এই বাইক রাস্তা যাচ্ছে দেখে খুব কষ্ট হচ্ছে, বাইক রাইডটা করতে পারছি না। যাই হোক, তো হরিদ্বারে নেমে বাস পাবো কি পাবো না এই একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম। এবারে মোটামুটি বাস পেয়ে গেলাম। 7টা 5 দিকে বাস ছাড়লো। দেবপ্রয়াগে একটু আগে দাঁড়ালাম, মানে বাস দাঁড়ালো, হল্ট দিল। এখানে সবাই টিফিন করে ব্রেকফাস্ট করে আবার 5-7 মিনিটের মধ্যে হয়তো বাস ছাড়বে। তো আপাতত এই ব্যাকগ্রাউন্ডে আমার ভিউ। বহুদিন পর গাড়োয়ালি খাবার খেলাম, আবার সেই সেম ভিউ দেখতে পাচ্ছি।
বেশ ফ্যামিলিয়ার হয়ে গেছে ফিলটা, বারবার এসে এসে মনে হয় না যে কোথাও ঘুরতে আসছি, মনে হয় নিজের জায়গায় আসছি। সো এবারে অনেকদিন আমাদের ফার্স্ট রাইড ট্যুরটা ছিল বাসে, তারপরে দুটো বাইকে, এবারে আবার বাসে। এবার বল এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে দুবার বাইকে করার পর? দুবার না তিনবার বাইক, উড়িষ্যাটাতে বাইক। হ্যাঁ উড়িষ্যা বাইক, বাট এখানে দুবার বাইকে। তো এবার বাসে কেমন লাগছে? বোর লাগছে না? আর খুব অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি, আর কিছু করার নেই। এবারে বাইকটা নিলে আলটিমেটলি লাভ হতো না, বেকার জার্নি হতো। ঠিক আছে চলো, সবসময় বাইকে যেতে হবে কোনো মানে নেই, মাঝে মাঝে বাসে ট্রামে ট্রেনে চলাফেরা করা উচিত, তবে জার্নির মজাটা পাওয়া যায়। আর এই পেছনে হোটেল যেখানে আমরা খেলাম, মানে ব্রেকফাস্ট করলাম। সো অবশেষে আমরা চামুলিতে এসে পৌঁছালাম। এই পেছনের রাস্তাটা ঘুরে যাচ্ছে বদ্রীনাথের দিকে, আর আমরা এই রাস্তাটা দিয়ে যাবো গোপেশ্বর হয়ে সাগর ভিলেজ। এখন বাস জার্নি করি না তো, ভালোই কষ্ট হলো। বাপরে বাপ, এখন আমরা যাচ্ছি গোপেশ্বরে। চামুলিতে লাঞ্চ সেরে ওখান থেকে শেয়ার কার ধরে নিলাম। এবার আমরা যাচ্ছি গোপেশ্বর থেকে ওখান থেকে আবার গাড়ি নিয়ে যাবো সাগর ভিলেজ। সো আমরা চলে এসেছি এখন গোপেশ্বর স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব সাগর ভিলেজ। তো চামুলি থেকে আমরা শেয়ার কার করে নিয়েছিলাম, 30 টাকা করে পড়লো গোপেশ্বর অবধি। এখান থেকে এবার যাব সাগর ভিলেজ। দেখা যাক কে যায়, কোন গাড়ি যায়। চলো সাগর ভিলেজে গিয়ে দেখা হচ্ছে। बैठ जल्दी बैठ बैठ बैठ
সো আমরা সাগর ভিলেজে পৌঁছে গেছি। কি চাইছো, মোবাইল? ও সরি, হ্যাঁ না, আমার পকেটে ছিল। সাগর ভিলেজে পৌঁছে একটা ভালো রুম পেয়ে গেলাম। তো মোটামুটি অ্যামিনিটিস ঠিকঠাকই আছে। ডাবল বেড, ফ্যান আছে, বাথরুমে কোমোড, গিজার, শাওয়ারটা নেই, ঠিক আছে, নট এ বিগ ইস্যু। আচ্ছা, সবই আছে মোটামুটি। মেন যেটা আছে সেটা হচ্ছে ভিউ। एक ही रूम मेरा 10-15 ऊपर में है बनाने का। देखा तुमने? देखा? This is the view from the hotel roof. আর এই হলো পাহাড়ের উপরে যেখানে কালকে যাব। সামনেই দেখা যাচ্ছে গেট, নিচে গিয়ে ভিডিও করছি। সো আমরা যেখানে রয়েছি সেটা ছাদ থেকেই ভিডিও তুলে নিচ্ছি। সোনু পেইং গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা একদম সাগর ভিলেজের যে রুদ্রনাথ যাত্রার গেট রয়েছে, এই গেট একদম যে গেটটা দেখা যাচ্ছে ঠিক তার পাশেই, একদম পাশে লাগোয়া। আমি যদি দেখাই ভালো করে, ওই যে হলুদ গেটটা দেখা যাচ্ছে, যার পাশ দিয়ে প্রিয়াঙ্কা এক্ষুনি হেঁটে গেল। আর প্রিয়াঙ্কা আরও ওপরে উঠছে, আমি উঠবো। চলো। এই হচ্ছে সেই গেট, সেই আমার প্রতীক্ষার অবসান। লেখা আছে শ্রী রুদ্রনাথ মন্দির। এইখান দিয়ে, এই জায়গা দিয়ে সে উঠে 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 তারপরে পুরো ট্রেকটা তৈরি মানে যেতে হবে। আর যেখানে প্রিয়াঙ্কা উঠেছে, এটা হলো হোটেলের একদম টপ। আর এখান থেকে পুরো বুগিয়াল দেখা যাচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে 7:03 না 7:04 সামথিং। তো এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর এলাম একদম হোটেলের ছাদে দাঁড়িয়ে, যেখানে পেছন থেকে পুরো বুগিয়াল দেখা যাচ্ছে, এদিকে পুরো সাগর গ্রাম দেখা যাচ্ছে, পুরো সাগর ভিলেজ এটা। আর দূরে মোস্ট প্রবলি দেখা যাচ্ছে ওইটা মোস্ট প্রবলি মন্ডল ভিলেজ হবে। আর আমাদের যেখান থেকে কাটা ওই কী বলে পারমিশনটা নেওয়া, সেটা হচ্ছে ওই দিকে গড় না কি বেশ ভিলেজটার নাম, গোয়ান ভিলেজ না কি বেশ। তো এখান থেকে ভিউটা জাস্ট লাগছে অসাধারণ, ঠান্ডা আছে ভালোই, মানে মোটামুটি বেশ ওয়েদারটা খুব মনোরম ওয়েদার। পেছনে এই যে রাস্তাটা, এইটা রাস্তাটা চলে গেছে পাণ্ডুকেশ্বরের দিকে,
ওই রাস্তাটা যেটা গেছে চলে গেছে সোজা হচ্ছে উখিমঠের দিকে। আর এখান থেকে গেলে চোপটা হয়ে চোপটা তো একদম হাইয়েস্টে যাচ্ছে, ওখান থেকে আবার ওদিকে ডাউনহিল শুরু হবে, সেখান থেকে উখিমঠ, যেখান থেকে মধ্যমাসর ট্রেক করেছিলাম। চোপটা থেকে হচ্ছে তুঙ্গনাথ। আর এই হচ্ছে পেছনে গেট দেখা যাচ্ছে, একটু পরে নামবো, প্রিয়াঙ্কা বেরোলে তারপর নামবো, নেমে একটু হাঁটাহাঁটি করবো। ওই যে দেখা যাচ্ছে রুদ্রনাথের গেট এই। আর আমার পেছনে একদম মহাদেবের স্থান ওপরে, যেখানে কালকে উঠবো। আচ্ছা, ভিউটা একটু দেখাই। সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। ওখানে মেঘ করেছিল, একদম গাঢ় মেঘ করেছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। তা পাহাড়ের এটাই স্পেশালিটি, আনপ্রেডিক্টেবল ওয়েদার, কখন মেঘ কখন বৃষ্টি কেউ বলতে পারে না। তো এইখান দিয়ে উঠে ওই জায়গা দিয়ে হেঁটে হেঁটে ওইখান দিয়ে গিয়ে ওটা আরও ক্রস করে করে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। বাইকগুলো দেখে বেশ আফসোস হচ্ছে। ঠিক আছে, এবারে বাইক ছাড়াই ঘুরলাম, কেননা যেহেতু একটাই আমাদের ডেস্টিনেশন পয়েন্ট এবারে আর নেই, তাই জন্য এবারে বাইক নিলাম না। মোস্ট প্রবলি ওটা মন্ডল ভিলেজ, ওইটা কিংবা ওইটা মন্ডল, সবই 1-1.5 কিলোমিটার ডিফারেন্সে সব গ্রামগুলো। সো আমরা এখন এই সাগর ভিলেজের এই গেট, এটা অ্যাকচুয়ালি ওপরের না, এটা কি বলে রুদ্রনাথ যাত্রার যে গেটটা, ঠিক তার উল্টো দিকে গেটটা রয়েছে, এই গেট। এখান থেকে নেমে এলাম। এখানে শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ একজন রাজা সাগর না, ওনার নাকি সমাধিস্থল রয়েছে। তাই ভাবলাম দেখে নিই। এটাও একটা কোথায় দেখেছিলাম, এসি এখন এটা না দেখলে অসম্পূর্ণ থেকে যাবে। মোটামুটি আমরা টার্গেট নিয়ে চলি কোনো ট্যুর যেন অসম্পূর্ণ না থাকে। যদিও কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ আছে, সেটা আবার সম্পূর্ণ করতে যেতে হবে পরে। তো আপাতত এখানে যাই। ও মনে হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, ওইটাই মনে হচ্ছে। চলো যাই। এখন সন্ধ্যে 7:14 সময়, আলো কীরকম। আর আমরা সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি, সান্ধ্য ট্রেকিং। ছোট্ট দেখে একটা ট্রেকিং, হ্যাঁ তাও ক্রক্স পরে, আবার দুজনের পায়ে ক্রক্স। হ্যাঁ, এটা তো পাকা রাস্তা, বাঁধানো রাস্তা, এটা নিয়ে কোনো প্রবলেমই নেই। কিন্তু ভিউটা যা লাগছে না, সিরিয়াসলি এখানে মনে হচ্ছে শুধু পা ঝুলিয়ে বসে রাখি। তারপর ঠিক সন্ধ্যের পর জায়গায় হ্যাঁ ধান ফান গুলো সবে বসানো হয়েছে, বোতল ফেলে দিয়ে চলে গেছে। এগুলো কেন করে সবাই বুঝি না। হ্যাঁ, তুংনাথ যাওয়ার সময় দেখেছিলাম। তুংনাথ যাওয়ার সময় না, তুংনাথ থেকে ফেরার সময়। বাহ, এখানে কি সুন্দর বসার জায়গা। এখানে কোনো মন্দির আছে নাকি? আচ্ছা, দেখে আছি ওটা। আমরা যেখানে যাই মোটামুটি
আর যেখানে যাই সেখানকার সব কিছু আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে উদ্ঘাটন করে আসি, কি আছে কি নেই, কোনটা কি। এই সেই মন্দির, সমাধিস্থল। পাহাড়ের ধাপ কেটে কেটে চাষ করা হয়। ধান গাছ বসানো হয়েছে। এই হচ্ছে সেই মন্দির। বাহ, এই পুরো রাস্তা আলো আছে, সন্ধ্যাবেলা উঠলেও অসুবিধা নেই। তো এই হচ্ছে সেই গেট, উল্টো দিকে প্রবেশদ্বার। এই হচ্ছে সেই গেট যেখান থেকে সাগর রাজার মন্দির নিচে গেছিলাম। দেখা যাচ্ছে ওই দূরে, এখন অন্ধকার হয়ে গেছে। ওখানে এক সাধুর সাথে দেখা হলো, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শিখলাম, জীবনকে উপলব্ধি করলাম। যাই হোক, সেসব নিজের মধ্যে থাক, কিন্তু যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে ভিউটা। এই ভিউটা, আরেকটা হচ্ছে আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখা যাচ্ছে, আর ওটা ক্যামেরায় আসবে না, মোবাইলের ক্যামেরায়। চলো, সো ফিরে এলাম আমাদের হোটেল রুমের ছাদে এখন রয়েছি। তো ডিনারটা আজকে এখানেই করব। আমাদের পঞ্চকেদার যাত্রার লাস্ট কেদার রুদ্রনাথ ধামে যাওয়ার মানে এক্সাইটমেন্টটা একটু অন্যরকমই লাগছে, কেননা যে মন্দিরে গেছিলাম ওই সাগর মহারাজ সাগর না, মহারাজ সাগর যিনি ছিলেন ওনার মন্দিরে। তো ওখানে যিনি পূজারী ছিলেন ওনার সাথে কথাবার্তা হলো, খুব ভালো লাগলো, অনেক মোটিভেশন পেলাম। আর তার সাথে এই ভিউ যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, আর এখানে ছাদের টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। তো আমরা এখন রুফটপ ডিনার করব। আর এটা অদ্ভুত একটা ফিলিংস, অদ্ভুত একটা অনুভূতি, বলে বোঝানো যাবে না। তো আমাদের যে রেজিস্ট্রেশন করা হয়েছিল গঙ্গলগ্রাম থেকে, এবছর থেকে যেটা ম্যান্ডেটরি করে দিয়েছে, অনলাইন, অফলাইনও হবে, বাট অনলাইনে যদি এখন হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে অফলাইনে মুশকিল হয়ে যাবে। তাই জন্য অনলাইন করে নিয়েছিলাম গঙ্গলগ্রাম থেকে, যেটা হচ্ছে টুয়ার্ডস গোপেশ্বরের দিকে পড়বে, মানে আমার পেছনের দিকে যে রাস্তাটা গেছে গোপেশ্বরের দিকে। এবার ওই গঙ্গলগ্রাম থেকে আমরা সাগরে চলে এসেছি, কেননা গঙ্গলগ্রামে কম, ওই থাকার ফেসিলিটিস কম আছে, যেটা আসার সময় দেখছিলাম। এবার সাগর গ্রামে এখানে অনেক ফেসিলিটিস আছে, প্লাস এখানকার যে রুটটা অনেক নোন, আর এই রুটটা অনেক পপুলার রুট। তো সবাই এখান দিয়ে মোটামুটি যায়, লোকজনও পেয়ে যাব। এবার ইচ্ছা আছে নামার সময় মণ্ডল হয়ে নামো, কেননা ম্যাক্সিমাম ওটাই করে, সাগর দিয়ে ওঠে, মণ্ডল দিয়ে নামে। এবার মণ্ডল দিয়ে নামলে কী হবে, অনুসূয়া দেবীর মন্দির আছে, ওই মন্দিরটাও দেখতে পারবো। এবার যেটা এখানে বলেছিল যে আমি রেজিস্ট্রেশন যেখান থেকে করি না কেন, আমি যে কোনো সাগর থেকে উঠতে পারবো। তো সেই কারণে এখানে চলে এলাম সাগরে। এখানে সব ফেসিলিটিসও আছে, সব কিছু পেয়ে যাবো এখানে, থাকার ব্যবস্থাও ঠিকঠাক আছে, খাওয়া দাওয়ারও ঠিকঠাক আছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো ডিনার সেরে নিই, ডিনার সেরে শুয়ে পড়বো, কেননা কালকে মোটামুটি কাক ভরে উঠতে হবে, 4টের মধ্যে উঠে যেতে হবে, 3:30 থেকে 4টের মধ্যে। কেননা মোটামুটি যদি 4:30 থেকে 5টার মধ্যে আমরা হাঁটা শুরু না করি, তাহলে সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছাতে পারবো না। কমসে কম 12 ঘন্টা তো টাইম নিয়ে রাখতে হবে। এবার দেখা যাক, ডিনারটা করি, করতে করতে কিছু ফুটেজ নেব, শেয়ার করব। চলো, দেখা হচ্ছে আবার।
আর সবথেকে অদ্ভুত বিষয়, যখন ওই মন্দিরে গেলাম, একটা ছোট্টখাটো ট্রেকিং হয়ে গেল, আর যখন ওই মহারাজ সাগর ওনার যে মন্দির আছে ওখানে যখন গেলাম, তো ওখানে এমন টাইমে গেলাম যেখানে আমরা যাওয়ার পরে পূজারীর সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো, আরও অনেকে ছিলেন। আর ঠিক সন্ধ্যারতির সময় গেলাম, মানে আমরা কেউ জানতাম না ওই টাইমে সন্ধ্যারতি হবে ওখানে। তো গেলাম, গিয়ে সন্ধ্যারতি দিলাম, বেশ ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর, অনেক কিছু জানতে পারলাম, বুঝলাম, অনেক শেখালেন, অনেক কিছু বোঝালেন, আর জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখলাম। এইভাবেই মহাদেব আমাদের রাস্তা দেখাচ্ছেন, দেখা যাক কতদূর কি এগোতে পারি, যতটা পারবো চেষ্টা করব, বাকি মহাদেবের ইচ্ছা। সো ডিনার লেগে গেছে, ম্যাডাম খেতে শুরু করে দিয়েছে, আর সামনে এই ভিউ। মানে এইটা একটা ড্রিম, মানে ড্রিম বলা যেতে পারে, এইরকম একটা ড্রিম ছিল যে এইরকম ভিউ দেখতে দেখতে খাবো। সো এখন ঘুমানোর পালা। এই সুন্দর ভিউ, এই সুন্দর অ্যাম্বিয়েন্সকে গুড নাইট জানিয়ে ঘরের দরজা বন্ধ করলাম। আর আমাদের সঙ্গে চলে এসেছে হ্যাঁ, আমাদের সাথী মধ্যমেশ্বরে, এটা ছাড়া ছিলাম, মধ্যমেশ্বরে লাঠি ছাড়া অ্যাকচুয়ালি আমরা গেছিলাম, এবারেও যেতাম, শুধু হাঁটু ব্যথা বলে তাই। তবু আমি ট্রাই করবো যাতে লাঠিটা না ইউজ করতে লাগে, যতটা পারবো।